দিনাজপুর বোর্ড 2019 সালের এমসিকিউ প্রশ্নের সমাধান পর্বে সবাইকে স্বাগতম। তো এ পর্বে দেখানো হবে কিভাবে আমরা শর্টকাটে নৈমিত্তিকগুলো সলভ করতে পারি। তো সরাসরি আমরা সমস্যার সমাধানে চলে যাচ্ছি। তো 1 নম্বর প্রশ্নে বলা ছিল 2,0 বিন্দু থেকে এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নিচের কোনটি? অপশন 4টি। ক নম্বরে দেওয়া আছে 4, খ নম্বরে দেওয়া আছে 2√2, গ নম্বরে দেওয়া আছে 2√5, ঘ নম্বরে দেওয়া আছে 2। তো আমরা স্পর্শকের দৈর্ঘ্যের সরাসরি একটি সূত্র আছে, সেটি হচ্ছে আমরা দৈর্ঘ্যকে এখানে ডি দ্বারা প্রকাশ করতেছি। ডি সমান √x1² প্লাস y1² প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c। কিন্তু আমরা সমীকরণে দেখতে পাচ্ছি যে এখানে x² প্লাস y² মাইনাস 4x প্লাস 8, এখানে কিন্তু y অনুপস্থিত, y নেই, 8 আছে। তো এটার লেন্থ যদি আমরা বাহির করতে চাই তো ফর্মুলাটি হবে এরকম। যদি এটাকে আমরা অ্যারেঞ্জ করে লিখি তাহলে রুট ওভার দিতে হবে লেন্থটা বাহির করার জন্য। x বলতে x1 তার উপর স্কোয়ার, দ্যাট ইজ এই যে x1 y1, এই মানটি কিন্তু হচ্ছে x1, এই মানটি হচ্ছে y1 এর মান। জাস্ট আমরা এখানে পুট করে দেব, তো এটাকে আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখি এইভাবে, x1 তার উপর স্কোয়ার প্লাস y1 তার উপর স্কোয়ার। তো সূত্রে এখানে আছে কত? প্লাস 2gx1, তো এখানে আছে মাইনাস 4x। তো প্লাস থাক মাইনাস থাক ওটা বিষয় না, যা থাকবে তাই দিব, মাইনাস দিলাম। তাহলে 2gx, তো জি এখানে আছে, এটাকে আমরা সূত্রে 2 লাগবে, তাহলে 2 জি বলতে 2, তাহলে 2 2 আর 4 মিল হয়ে যাচ্ছে। আর এই x বলতে x1, যেহেতু এখানে y নেই তাহলে ওটার চিন্তা বাদ, y নেই। ওকে, তো এখন আমরা মানগুলো এখানে বসিয়ে দিব। মানগুলো কিভাবে বসাবো? আমরা x1 এর যে মানটা আছে 2 এখানে বসাবো, তাহলে এই 2 এর উপর স্কোয়ার মানে 4, y1 এর মান 0, তাহলে 0 পুট করলে এখানে 0। আর x1 এর মান এখানে কত আছে? x1 এর মান আছে এখানে 2, তাহলে 2 2 আর 4, 4 2 আর 8 প্লাস 8। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই 8 ডিসমিস হয়ে যাচ্ছে। 4 প্লাস 0 দ্যাট ইজ 4। আমরা 4√ওভার পাচ্ছি 2। তো এটি হচ্ছে আনসার। তো এটি আমরা অনেক দ্রুত চিন্তা করব, তো আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে আনসার। একটু অন্যভাবে চিন্তা করলে সমস্যাটা এভাবেও সমাধান করা যেতে পারে। সরাসরি এত কিছু চিন্তা ভাবনা না করেও আমরা সরাসরি বলতে পারি যে সমীকরণটা দেয়া আছে সেটা একদম রুট ওভার করে দিব, আর যে মানটি দেয়া আছে এই এক্স এর জায়গায় 2 বসিয়ে দিব, অর্থাৎ x1 এর মান, তাহলে হয়ে যাচ্ছে 4। y এর জায়গায় আমরা বসিয়ে দিব 0, তাহলে 0 হয়ে যাচ্ছে। আর এখানে আছে 4x, তাহলে x এর ভ্যালু এখানে 2 বসিয়ে দিব, তাহলে 4 2 আর 8, সমীকরণে দেয়া আছে 8। তো সরাসরি এভাবে বসিয়ে আমরা সমস্যাটি সমাধান করতে পারি। এখানে এটি চলে গেল, তাহলে 4 চলে আসলো, তাহলে 2 পেয়ে যাব। তো অনেক এইভাবেও জানলে দ্রুত সলভ করা যাবে। বিষয়টা একটু ক্লিয়ার ধারণা থাকতে হবে। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হচ্ছে এ হচ্ছে 2,0, বি হচ্ছে 5,0, সি হচ্ছে 5,4। ত্রিভুজটির ভর কেন্দ্র কোনটি? তো ম্যানুয়ালি আমরা কিন্তু ভর কেন্দ্র বাহির করার একটি ফর্মুলা জানি, সেটি হচ্ছে ভুজদ্বয়ের যোগফল ভাগ 3, কোটিত্রয়ের যোগফল ভাগ 3। দ্যাট ইজ এটি হচ্ছে x1 y1, x2 y2, x3 y3। তাহলে আমরা বুঝতেই পারছি এই যে ভুজ যেগুলো আছে 5 2 5, এখানকার 5 যোগ করে কত দ্বারা ভাগ করতে হবে? যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা যদি মনে মনে এটা যোগ করি, 2 5 7, 7 আর 5 হচ্ছে এখানে 12। তো 12কে যদি আমরা 3 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা 4 পাবো। y1 এর ক্ষেত্রে কি? এখানে 0, এখানে 0, তো ওগুলো নিয়ে চিন্তা করে লাভ আছে। এখানে 4, দ্যাট ইজ 4, তাহলে 4/3।
তাহলে কিন্তু আমরা বিন্দুটা পেয়ে যাচ্ছি 4,4/3। তাহলে এটি কিন্তু উত্তর। তাহলে অপশনে ক নাম্বারে দেয়া আছে 4,4/3। তো এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। 3 নম্বর আরেকটি প্রশ্ন আছে। প্রশ্নটি হচ্ছে যে দুটি সরলরেখা আছে, এই দুটি সরলরেখারা উল্লেখ করে দিছে যে সরলরেখা দুটির সমীকরণ ওরা বলে দিল যে তাদের ছেদবিন্দু হচ্ছে 11/4, -9/8। 1 নম্বরে এরা বলে দিল। 2 নম্বরে বললো দ্বিতীয় রেখার ঢাল হচ্ছে -1/2। আবার 3 নম্বরে বললো রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো প্রশ্নে এরা বললো নিচের কোণটি সঠিক, নিচের কোণটি সঠিক। তো এখানে আমরা একটা ট্রিক্স বলে দিই যে আসলে সঠিক বাহির করার থেকে কোনটি ভুল এটি আগে বাহির করব আমরা, তাহলে কিন্তু আমরা এটার উত্তর পেয়ে যাই। তো ছেদবিন্দু বাহির করা একটু সময় সাপেক্ষ বিষয়, যারা ক্যালকুলেটর ব্যবহার জানি আমরা তারা দ্রুত বাহির করতে পারবো। তো এই বিষয়টাতে আমি একটু পরে আসতেছি। তারপর বললো যে দ্বিতীয় রেখার ঢাল, এখানে দ্বিতীয় রেখাটি কি? দ্বিতীয় রেখাটি হচ্ছে 2x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো ঢাল বাহির করে আমরা একটা সূত্র জানি যে যদি একটি রেখা এরকম হয় যে ax1 প্লাস by1 প্লাস c ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে কিন্তু ঢাল আর তার ঢালকে তো আমরা m দ্বারা ডিনোট করি। ঢাল সমান আমরা এখানে যে ফর্মুলাটা জানি সেটা হচ্ছে -x1 বাই y1। তো আমি এখানে বলি যে -x1 বাই y1 দ্বারা আমি এখানে বোঝাচ্ছি যে x1 এর সহগটা -x1 এর সহগ আর নিচে হচ্ছে y1 এর যে সহগটা আছে সেটা। তো আমি মাইনাস দিলাম। এখানে x1 এর সহগ কত? x1 এর সহগ হচ্ছে 2, y1 এর সহগ কত? 4। তো কাটাকাটি করলে আমরা দেখতে পারতেছি যে এখানে কত আসতেছে? হাফ আসতেছে, -হাফ আসতেছে। তাহলে 2 নম্বরটা ঠিক আছে, তাই তো? তো -হাফ চলে আসলো, তার মানে দ্বিতীয় রেখার ঢাল যে -হাফ এটা ঠিক আছে, এটি ঠিক আছে। এরপর বললো যে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তো রেখা দুটা কি আছে? রেখা দুটি আছে x মাইনাস 2y মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। আবার এই রেখাটি আছে কত? 2x প্লাস 4y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো আমি একটু কম্পেয়ার করি এই রেখাটি এই রেখাটির সঙ্গে। কম্পেয়ার করলে আমি দেখতে পাবো যে এই রেখাটাকে যদি আমি 2 কমন নেই, এই রেখাটি থেকে যদি 2 কমন নেই, তাহলে 2 কমন নিলে হচ্ছে x প্লাস 2y মাইনাস হাফ ইজ ইকুয়াল টু 0 এটা আসে। তাহলে এটা একটা রেখা ধরে নিলাম, এটা 1 নম্বর রেখা, এটা ধরে নিলাম 2 নম্বর রেখা। তো যদি সমান্তরাল হতো রেখা দুটি তাহলে কিন্তু তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আসতো। তো এখানে কি সমান্তরাল রেখা দুইটা? না, আমরা জানি সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে x এর সহগ আর x এর সহগ সমান হতে হবে, এই y এর সহগ আর এই y এর সহগ সমান হতে হবে। তো এটি মিললেও এটি মিলতেছে না, কারণ y এর সহগ এখানে -2 আর y এর সহগ এখানে +2। তাহলে শুধুমাত্র সমান্তরাল রেখাদের মধ্যবর্তী কোণ কিন্তু 0 ডিগ্রি। তার মানে এখানে এরা সমান্তরাল নয়, তাহলে এরা কোনো না কোনো কোণ উৎপন্ন করেছে। কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সেটা বাহির করার দরকার নেই, আমার তো এখানে উত্তর দাগানোর কথা, তাই না? তো উত্তর দাগাবো আর কি, সেটাই হচ্ছে মেইন উদ্দেশ্য আমার। তাহলে আমরা জানি যে এরা 0 ডিগ্রি কোণ উৎপন্ন করেনি, অন্য কিছু করছে, কত করছে সেটা জানার বিষয় না। তো আমরা এখান থেকে বলতে পারি যে রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি নহে, এটা একটা মিথ্যা জিনিস। কিন্তু অপশনগুলোতে আমরা একটু দেখি যে 1 এবং 2, 1 3, তার মানে এটা তো হবে না, 3 নম্বর তো সত্য নয়। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3 যেখানে যেখানে আছে সেটা হবে না। তাহলে 3 নাই এখানে, তাহলে এটি হচ্ছে উত্তর। তাহলে 1 নম্বরটা নিয়ে আবার ছেদ বিন্দু বাহির করার দরকার নেই। তাহলে আমরা কোনটা ভুল সেটা যদি বাহির করতে পারি তাহলে সঠিকগুলো কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারবো। তো এই ট্রিকটি আমরা এখানে ফলো করতে পারি। নিচের তত্ত্বের আলোকে 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো 4 নম্বর এবং 5 নম্বর এমসিকিউকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তত্ত্বটি দেয়া আছে, এটি একটি বৃত্তের সমীকরণ। x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 6x মাইনাস 2y মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটি বৃত্তের সমীকরণ। তো এখানে জিজ্ঞেস করেছে বৃত্তটির ব্যাসার্ধ কত। তো ব্যাসার্ধ বাহির করার যে ফর্মুলাটা সেটা আমরা জানি, √/2
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমার এখানে জিএফ জানা দরকার, অর্থাৎ কেন্দ্রটা এই জিএফ এটা আমাকে জানতে হবে। ঠিক আছে, তো জিএফ বাইর করার জন্য আমি এখানে বলি এই যে এক্স এর সহগটা আছে এটাকে -2 দ্বারা ভাগ করবেন। তাহলে -2 দ্বারা ভাগ করলে পাচ্ছেন আপনি -3, আর ওয়াই এর সহগ হচ্ছে -2, এটাকে -2 দ্বারা ভাগ করলে আপনি পাচ্ছেন 1। আর এখানে সি এর মান কত? আর এখানে সি এর মান হচ্ছে আপনার -10। এটা বসিয়ে দেন এখানে, দেখেন দ্রুত আমরা বাহির করতে পারতেছি। তাহলে -3, তাহলে 9 পেয়ে যাচ্ছি, এখানে 1, তাহলে 1ই পেয়ে যাচ্ছি। আর এখানে কত চলে আসতেছে? 10 চলে আসতেছে। ঠিক আছে, +10 হয়ে যাচ্ছে, যেহেতু সি এর মান -5 আর -c দেওয়া আছে, মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করে আমরা এখানে 20 লিখতে পারতেছি। তাহলে আমরা জানি 4, 5 আর 20, তাহলে এটাকে করলে আমরা পাচ্ছি 2√5। তাহলে 2√5 এটি কিন্তু এটার উত্তর। তো আমরা কেন্দ্র বাহির করার জন্য জাস্ট এই এক্স এর সহগটাকে -2, ওয়াই এর সহগটাকে -2 দ্বারা ভাগ করলে কেন্দ্রটা অর্থাৎ জিএফ এর মানটা কিন্তু আমরা পেয়ে যাব। এই পদ্ধতি অবলম্বন করে আমরা এটা কি করতে পারি? দাগাতে পারি। তো যেহেতু আমি বুঝাচ্ছি সেহেতু একটু সময় লাগবে, 1 মিনিটের বেশি তো তার বরাদ্দ থাকে না, তো বোঝানোর ক্ষেত্রে তো একটু বেশি সময় লাগবে। তো পরের প্রশ্ন এখানে বলল বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ নিচের কোনটি? এই যে বৃত্তটা দেওয়া আছে, ধরে নিলাম এই বৃত্তটিকে, তো বৃত্তটির উপরে এখানে একটি বিন্দু আছে, বিন্দুটি হচ্ছে 1, -1। তো বলতেছে এই বিন্দুতে স্পর্শক, মানে স্পর্শক মানেই তো সরলরেখা, সেই স্পর্শকের সমীকরণটা কি? তো বিষয়টা না বুঝলে তো আর এটা মানে এটা তো এমন না যে বাংলা সাল দেয়া আছে, রবীন্দ্রনাথ কবে জন্মগ্রহণ করছে দেখে দাগাইলাম, সেটা তো না। তো বিষয়টা সম্পর্কে ধারণা থাকতে হবে, বুঝতে হবে, তারপর অঙ্কটা করে এই 2 লাইন হলেও করে কিন্তু দাগাতে হবে। ঠিক আছে, তো এখানে স্পর্শকের সমীকরণের যে সূত্রটা সেটা কিন্তু আমরা জানতাম, সেটা ছিল x(x1) প্লাস y(y1) প্লাস g x প্লাস x1 প্লাস f y প্লাস y1 প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা ছিল স্পর্শকের সমীকরণ। তো এই সমীকরণটা আবার আসলো কোত্থেকে? এটা না বুঝলে কিন্তু এটা দাগানোর কোনো ওয়ে নেই। তা আমরা জানি এটার আগের ফরম্যাটটা ছিল এরকম, x² প্লাস y² প্লাস 2gx 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো এটাকে যদি আমি একটু বিশ্লেষণ করি, দেখেন x² তার মানে কি x(x)(x)(x1) ধরলাম আমি, y² তার মানে কি y(y), আমি y(y1) ধরলাম, যেহেতু একটা বিন্দু দিয়ে পাস করাবো। এখানে দেখেন 2gx, g থাকলো, এই 2x কে আমরা লিখতে পারি x প্লাস x, তো আমি এখানে লিখলাম x প্লাস x1। তারপর এখানে দেখেন f বাইরে থাকলো, এই 2y কে লিখতে পারি y প্লাস y1, যে বিন্দুটা আমার দেওয়া আছে y1 x1 বলতে ওই বিন্দুটি বুঝাচ্ছি, প্লাস c। তার মানে এটার ফরম্যাট কিন্তু এটা। তাহলে এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আপনাকে এই ফরম্যাটে লিখতে হবে। সমীকরণটি দেওয়া ছিল কত? সমীকরণটি দেখাই যাচ্ছে, সমীকরণটি হচ্ছে এটা। তাহলে এই সমীকরণটাকে আমি লিখতে পারি x ইন্টু x1 প্লাস y ইন্টু y1 এই যে 6x, তার মানে কি এর মতো করে আমার একটা 2x দরকার। তাহলে আমি যদি এই 6x কে লিখি 3 ইন্টু 2x, তার মানে 3 ইন্টু 2x, তাহলে এই 2x কে লিখতে পারি x প্লাস x1। ঠিক আছে, তারপরে দেখেন কি আছে -2y, আচ্ছা মাইনাস থাকলো, চিহ্ন বিষয় না, এই 2y কে লিখতে পারবো আমি y প্লাস y1। তারপর কি আছে -10 ইজ ইকুয়াল টু 0। তাহলে কিন্তু এটা কিন্তু এই ফরম্যাটে চলে আসলো, এই স্পর্শকের যে সূত্রটা, এই যে স্পর্শকের যে সূত্রটা এই ফরম্যাটে কিন্তু চলে আসলো। ঠিক আছে, তো কিভাবে আসলো এটা আমি বললাম। আর এই যে জি বলতে এখানে 3 বুঝাচ্ছি এখন। ওকে, তার মানে এখানে 2x আর এখানে 2y এর যে বিষয়টা, এই বিষয়টা আমি ক্লিয়ার করলাম। এখন আপনি যদি এই যে x1 y1 বসিয়ে দেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো x1 কত আছে 1, বসিয়ে দেন আপনি, তাহলে শুধু কত পাবেন আপনি? x1 এর জায়গায় 1 বসালে শুধু x পাবেন আপনি। এই y1 এর জায়গায় -1 বসালে আপনি কি পাচ্ছেন? প্লাস মাইনাসে -y পেয়ে যাচ্ছেন, পাচ্ছেন কিনা? আর এখানে কত হয়ে যাচ্ছে 3 ইন্টু এক্স প্লাস, তাহলে এখানে পেয়ে যাচ্ছি আমি 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি অর্থাৎ সরল করি তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাব।
এই যে 2x মাইনাস ওয়াই মাইনাস 3, তাহলে এটা কোথায় আছে? এই খ নাম্বারে। তো এটি হচ্ছে আমাদের এটার উত্তর। 6 নম্বর এমসিকিউ দেখেন, কুমিল্লা শব্দের অক্ষরগুলিকে কত প্রকারে সাজানো যাবে? তো আমরা জানি যে সাজানো কথাটা থাকলে বিন্যাস হবে। সাজানো কথাটা থাকলে কি হবে? বিন্যাসের সূত্র মেনে হবে। তাহলে এখানে যে বিন্যাস সূত্র মেনে হবে, তাহলে এখানে দেখেন তো বর্ণ কয়টি আছে? 1 2 3 4 5 6 7টা, তাহলে 7 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 7 ফ্যাক্টোরিয়াল। তো এদের মধ্যে দুইটি এল আছে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তো 7 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি জানি? 5040। তো এটাকে 2 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 25 20। তাহলে আমরা এখানে 25 20 গ নাম্বারে দেখতে পাচ্ছি। তো সব নৈর্ব্যক্তিকে কিন্তু সমান সময় লাগবে না, যেমন এটা অনেক ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত উত্তর বলে দেওয়া যায়। ঠিক আছে, তো যেমন এটা অনেক দ্রুত উত্তর হয়ে গেল। তো এখন এই যে 7 নাম্বার যদি দেখেন, এটা কিন্তু অনেক দ্রুত হয়ে যাবে। তা আপনি তো ক্যালকুলেটর নিয়ে যাবেন। তো এই যে বৃত্ত কলার ক্ষেত্রফল চেয়েছে এখানে, তো এটা হচ্ছে থিটা। থিটার মান হচ্ছে এখানে 30 ডিগ্রি। আর এটা যেহেতু এটা একটা বৃত্ত, যদি আমরা এটা কমপ্লিট করে দিই তাহলে বৃত্ত হয়ে যাবে। তো এইটুকু হচ্ছে বৃত্তকলা। ঠিক আছে, তো এইটুকু থিতার মান ওরা দিয়ে দিয়েছে, আর এটুকু কিন্তু রেডিয়াস মানে ব্যাসার্ধ। তাহলে আপনি বৃত্তকলার ক্ষেত্রফলের যে সূত্রটা ওটা জানতে হবে, হাফ আর স্কোয়ার থিটা। ঠিক আছে, তো হাফ আর স্কোয়ার থিটা, আর এর মান এখানে কত? আর এর মান হচ্ছে এখানে 4, 4-এর উপর স্কোয়ার মানে 16। থিটার মান কত আছে? এখানে 30 ডিগ্রি। তো আপনি যদি এখন ক্যালকুলেটরে হিসাব করেন, ক্যালকুলেটর হিসাব করে দেখা যাবে আমরা পাবো 4.19। ঠিক আছে, 4.19। তো ক্যালকুলেটর হিসাব করে আমরা 4.19 পেয়ে যাব। 8 নম্বর প্রবলেমটিতে আমরা দেখতে পাচ্ছি যে cos থিটার ভ্যালু দেওয়া আছে 12/13। ওনারা বলে দিছে যে থিটার দৌড় হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 এর মধ্যে, মানে এই ঘরের মধ্যে। তা আমরা জানি যে এই ঘরের মধ্যে ট্রিগোনোমেট্রিক যে 6টি অনুপাত আছে, এই 6টি অনুপাত সবগুলোই এই প্রথম চতুর্ভাগে আছে, তার মানে এরা পজিটিভ। কিন্তু তার মানে আমাদের যেহেতু এরা আইডেন্টিফাই করেই দিয়েছে যে এই ঘরের মধ্যে, অর্থাৎ এই ঘরের মধ্যে অল পজিটিভ, তার মানে পজিটিভ কোনো উত্তর হবে এখানে। তো নেগেটিভ কোনো উত্তর দেওয়া নেই, এটা নিয়ে চিন্তা নেই আবার। তো সব পজিটিভ উত্তর দেওয়া আছে, কিন্তু বলেছে যে আসলে ট্যান থিটা কত। তা আমরা এখানে একটু এটা অনেক দ্রুত করে দিব। আমরা আমরা এটা সাহায্য নিব একটা সমকোণী ত্রিভুজের। তো cos থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? এখানে 12, অতিভুজ কত? এখানে 13। বুঝা গেছে? তাহলে এটা কত আসবে? এটা কত আসবে? তো এটা দ্রুত, এটা যদি আমরা এক্স ধরে নিই, তাহলে এক্স সমান আমরা কত পেয়ে যাব? রুট ওভার 13-এর উপর স্কোয়ার মানে 169, 12-এর উপর স্কোয়ার মানে 144। তার মানে এখানে কিন্তু 25 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে কত চলে আসতেছে? 25 চলে আসতেছে। তো এই বিষয়টা আমরা জানি। তাহলে এক্স এর মান কিন্তু আমরা কত পেয়ে গেলাম? 5 পেয়ে গেলাম। তাহলে এই ট্যান থিটা সমান আমরা কি লিখতে পারবো? লম্ব বাই ভূমি। তাহলে 5/12। তাহলে 5/12 কোথায় আছে? এখানে। তাহলে এটি হচ্ছে উত্তর। এখানে 9 নম্বর একটি প্রশ্ন হচ্ছে y সমান cos স্কয়ার x। এখানে রেঞ্জ দেয়া আছে, যে ব্যবধিটা দেয়া আছে, এটা 200 - 270 থেকে +270। যদি আমি ডিগ্রিতে হিসাব করি তাহলে -270 থেকে +270, এই রেঞ্জের মধ্যে আমাকে একটা লেখচিত্র অঙ্কন করে দেখাতে হবে। তো নৈর্ব্যক্তিকের প্রশ্নটা আমি দেখাই। নৈর্ব্যক্তিকের প্রশ্নটা হচ্ছে এরকম যে ক নাম্বারে দেয়া আছে যে এত এর লেখচিত্র কোনটি, এই রেঞ্জের মধ্যে এর লেখচিত্র কোনটি, ক নাম্বারে দেয়া আছে। তো আমরা কিন্তু দেখেও অনেক সময় কিন্তু এই লেখচিত্রটা বলে দিতে পারি, যাদের একটু ভালো ধারণা আছে লেখচিত্র সম্পর্কে। আমি এটা মুখোমুখি হিসাব করে দেখাই। তো যেহেতু আপনাকে বলছে -270 থেকে +270 ডিগ্রি, তো আপনি এক্স এর মান যদি 0 বসান, কোনো সমস্যা আছে? আচ্ছা, আপনি এক্স এর মান 0 বসান। তা আমরা জানি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স এর মান, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, দ্যাট ইজ ওয়াই এর মান। তা আপনি যদি 0 ডিগ্রি বসান, তাহলে আপনি যদি 0 ডিগ্রি বসান তাহলে ওয়াই এর মান কত পাবেন? দেখেন তো, ওয়াই এর মান হচ্ছে cos 0 ডিগ্রি মান 1, তাহলে ওয়াই এর মান কিন্তু আপনি 1 পাবেন। তার মানে এই বিন্দুটা এখানে আসে, আপনি যদি এটা 1 ধরেন এই বিন্দুটা এখানে আসে। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এই যে cos স্কোয়ার এক্স আছে, তো আপনি যদি এভাবে যদি আপনি দেখা যাচ্ছে 270 বসালেন, ঠিক আছে, তাহলে তখন দেখা যাচ্ছে আপনি নেগেটিভ মান পাচ্ছেন। কিন্তু স্কোয়ার থাকার কারণে
নেগেটিভ মান আসবে না, পজিটিভ মান আসবে। তার মানে নিচের দিকে আসার কোনো সম্ভাবনা নেই, এই গ্রাফের কোনো অংশই কিন্তু নিচের দিকে আসবে না। তার মানে এটা বাদ, এটা বাদ। নিচের দিকে যেহেতু স্কোয়ার আসছে, ওয়াই এর মান নেগেটিভ হতেই পারবে না, তাহলে নিচের দিকে আসার কোনো চান্স নেই, ওটা বাদ। তাহলে খ নাম্বারে এসে দেখেন জিরোর জন্য ওয়ান চলে আসছে, এটা ঠিক আছে, ঠিক আছে, জিরোর জন্য ওয়ান চলে আসছে। আবার দেখেন যখন আপনি 90 ডিগ্রি নেবেন, তখন দেখবেন আবার জিরো। হ্যাঁ, তখন 90 ডিগ্রির ক্ষেত্রে আপনি আবার জিরো পাচ্ছেন, এক্স এর মান যখন 90 ডিগ্রি নেবেন তখন জিরো পাচ্ছেন। তো দেখা গেছে 90 ডিগ্রির ক্ষেত্রে জিরো, তখন আবার এটার উপরে আছে। আবার এখানে নিচের দিকে কোনো গ্রাফ নেই, কিন্তু বাকি গ্রাফগুলো আপনি যদি দেখেন এই গ নাম্বার এটা নিচের দিকে আছে, তার মানে এটা হওয়ার কোনো চান্স নেই, ঠিক আছে। আবার আপনি যদি এটা দেখেন, এই যে জিরোর জন্য আমরা কত পাই, ওয়ান, তার মানে কি জিরোর জন্য তো আমরা জিরো পাই না, জিরোর জন্য আমরা ওয়ান পাই, মানে বিন্দুটা এখানে হওয়ার কথা ছিল, এটা তো হবে না, এটা টোটালি মিথ্যা। জিরোর জন্য cos 0 ডিগ্রি মান হচ্ছে ওয়ান, তার মানে আপনি যদি এক্স এর মান জিরো নেন, তাহলে ওয়াই এর মান আপনি কত পাবেন, ওয়ান পাবেন, তার মানে বিন্দুটা এখানে হওয়ার কথা ছিল। তার মানে আগের যেগুলো আমরা পেলাম, যে জিরোর জন্য ওয়ান পেয়েছি, জিরোর জন্য ওয়ান পেয়েছি, এটা সঠিক ছিল কিন্তু, ঠিক আছে, কিন্তু নিচের দিকে আসা এটা ভুল হয়ে গেল, এটা কিন্তু টোটালি নিচের দিকে আসেনি, এটা উত্তর হওয়ার সম্ভাবনা বেশি, তার মানে এটাই উত্তর। কেন এটি উত্তর, এটি নিচের দিকে আসেনি, সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এটি ঠিক নেই, নিচের দিকে আসছে, হ্যাঁ, আবার কোনো কিছু ঠিক নেই এটার, আবার এটা নিচের দিকে নাই, তাতে কি হয়েছে, এই বিন্দুটা তো ফল্ট, এখানে একটা মিথ্যা বিন্দু দিয়ে ভরাই দিচ্ছে, কারণ আমরা জানি জিরোর জন্য ওয়ান পাবো, বিন্দুটা এখানে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়নি। তো দেখেও কিন্তু আমরা উত্তর এখানে দাগাতে পারি। তো এটাই হচ্ছে গ্রাফ। তো গ্রাফ সম্পর্কে একটু ভালো ধারণা থাকতে হবে। ওকে, 10 নম্বরের এমসিকিউ দেখা যাচ্ছে যে 1 + tan26 ডিগ্রি 1 - tan26 ডিগ্রি এর মান কত। তো এর মান চেয়েছে, আসলে এখানে একটি সূত্র ব্যবহৃত হয়েছে, আমি বলি যে আপনি যদি লেখেন যে tan45 ডিগ্রির মান কত, tan45 ডিগ্রির মান হচ্ছে ওয়ান, তাহলে ওয়ানের জন্য আমরা ওটা রিপ্লেসমেন্ট করে দিতে পারি, আর এখানে কত হচ্ছে এটা, তাহলে ওয়ান ওয়ানেই থাকলো, মাইনাস আবার tan26 ডিগ্রির সঙ্গে দেখেন একটা ওয়ান আছে, তাহলে এই ওয়ানের পরিবর্তে আপনি কি লিখতে পারেন tan45 ডিগ্রি, আর এখানে লিখে দেন tan26 ডিগ্রি। তো আপনি একটু খেয়াল করে দেখেন যে tan a + b এর সূত্র, tan a + tan b 1 - tan a tan b। তো সূত্র মিল করার জন্য আমরা এটা করলাম। তাহলে আপনি যদি এখন দেখেন tan a + b 45 + 26, তাহলে চলে আসে কিন্তু আপনার tan 71 ডিগ্রি চলে আসে। তাহলে এটি হচ্ছে উত্তর, ঠিক আছে। 11 নম্বর প্রবলেমটিতে বলা আছে যে tan2 θ - tan θ এর মান নিচে কোনটি। তো এটা তো দেখে বলার উপায় নেই, একটু সলভ করতে হবে। তাহলে tan2 θ - tan θ, তো tan থিটাকে আমরা ভেঙে ফেলি, sin2 θ / cos2 θ - sin θ / cos θ। তো এখানে আমরা লসাগু করে ফেলি, লসাগু করলে দেখা যাচ্ছে যে sin2 θ × cos θ - sin θ × cos2 θ হয়ে গেল। এখানে কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে sin a - b এর ফর্মুলা পড়ে গেছে, sin a - b এর কি পড়ে গেছে, ফর্মুলা পড়ে গেছে। তাহলে দেখেন এখানে কি থাকলো, sin θ, আর নিচে কি আছে, cos θ, আবার কি আছে একটা cos2 θ। তাহলে বোঝা যাচ্ছে যে sin θ cos θ মিলে হয়ে যাচ্ছে tan θ, 1/cos2 θ মিলে হয়ে যাচ্ছে sec2 θ। তাহলে এটা কি, এটা দেখা গেছে ঘ নম্বরে চলে আসে। তাহলে এটাই হচ্ছে উত্তর, একটু করে আমরা উত্তরটা দাগাতে পারি। 12 নম্বর এমসিকিউ আমি দেখাচ্ছি যে বহুপদী সমাপ্তি সূচক একটি নৈমিত্তিক। তো y সমান sin nπ + π/6 এর ক্ষেত্রে এটি একটি পর্যাবৃত্ত ফাংশন। তো তারপর বলছে 2 নম্বরে n জোড় হলে এর মান হাফ, n বিজোড় হলে এর মান -হাফ। তো আমরা আসলে এটা খুঁজে বাইর করব এটার মধ্যে মানে কোনটি সঠিক, তাই না। তো আমি খুঁজে বাহির করব যে কোনটি মিথ্যা, ঠিক আছে। সত্য বাহির করার চেয়ে মিথ্যা খুঁজে বাহির করাটা এখানে সহজ কাজ। তো আমরা জানি এটি একটি পর্যাবৃত্ত ফাংশন, দেখলেই বোঝা যাচ্ছে এটি একটি পর্যাবৃত্ত ফাংশন, এটি জানার বিষয়, তাহলে এটি ঠিক আছে। তো এখন n এর মান জোড় হলে কি হবে, তা আমরা যে কোনো একটা জোড় মান আমরা টেস্ট করে দেখি, একটু সিম্পলি একটু টেস্ট করে দেখি। আমি যদি এখানে 2 বসাই, 2 তো জোড় সংখ্যা, তাই না, তাহলে কি হয়ে যাচ্ছে, sin n এর জায়গায় 2 বসাই, তাহলে 2π + π/6। তো এটা কোঅর্ডিনেট করলে দেখা যাচ্ছে যে sin π/6, তো sin π/6, তো π/6 মানে তো 30 ডিগ্রি, তো sin 30 ডিগ্রি মান কত চলে আসতেছে, sin 30 ডিগ্রি মান হাফ চলে আসতেছে, তার মানে এটাও ঠিক আছে। এবার যদি বিজোড় হতো, আচ্ছা বিজোড় কি, বিজোড় 1 ধরলাম, বিজোড় 1 ধরলাম, তাহলে sin π +
π/6, তার মানে এটা চলে আসতেছে থার্ড কোঅর্ডিনেটে। কোঅর্ডিনেট হিসাব করলে এটা থার্ড কোঅর্ডিনেটে আছে, থার্ড কোঅর্ডিনেটের সাইন নেই, এই জন্য মাইনাস। তাহলে এটা হয়ে গেল সাইন π/6, তার মানে এটা হয়ে যাচ্ছে আবার -12। তার মানে এটাও ঠিক আছে, তার মানে এটা তিনটাই সঠিক। তাহলে ঘ নাম্বারটা হবে এটার উত্তর। এখানে একটি ইনফরমেশন দেয়া আছে, এটার উপর ডিপেন্ড করে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। ইনফরমেশনটা কি ছিল, যে বলা হচ্ছে এক্স ওয়াই ইজ এ সাবসেট অফ আর। আর বলতে এখানে আসলে রিয়েল নাম্বার বোঝাচ্ছি, ঠিক আছে। ফাংশনটি ডিফাইন করা আছে, ফাংশনটি হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 3 4x প্লাস 5। ওকে, তো বলছে এই ফাংশনটির রেঞ্জ কত, এই ফাংশনটির রেঞ্জ কত। তো এই ফাংশনটির রেঞ্জ বাইর করার যে একটি শর্টকাট টেকনিক আছে, শর্টকাট টেকনিকটি হচ্ছে যে এই ফাংশনটির রেঞ্জকে যদি আমি আর এফ দ্বারা ডিনোট করি, তাহলে রিয়েল নাম্বার থেকে বাদ দিতে হবে। দেখেন এখানে এক্স এর সহগ কত, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, লিখবেন 2। এখানে এই যে হরে এক্স এর সহগ কত 4, লিখবেন 4। তাহলে দেখেন এই রিয়েল নাম্বার থেকে আপনি এটা কাটাকাটি করলে এখানে হাফ চলে আসে। তাহলে এটি হচ্ছে এই ফাংশনের রেঞ্জ বাহির করার কৌশল। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে গ নাম্বারটা এটার সঙ্গে মিলে যাচ্ছে, তাহলে গয় হচ্ছে সঠিক উত্তর। তো ডোমেইনের কথা বললে, ডোমেইনের কথা যদি এখানে প্রশ্ন ডোমেইন জিজ্ঞেস করতেই পারতো যে ডোমেইন আসলে এখানে কি হবে। তা ডোমেইনটা আমি একটু বলে দিচ্ছি, যে ডোমেইনটা হবে যে রিয়েল নাম্বার থেকে, তো ডোমেইনের বিষয়টা হচ্ছে হর শূন্য হইতে পারবে না। হর কার জন্য শূন্য হবে, হর শূন্য হবে -5/4 এর জন্য। তার মানে আপনার তখন হতো যে -5/4 বাদ যাবে রিয়েল নাম্বার থেকে, এই যে -5/4টা বাদ যেত, তখন এটা হতো ডোমেন। অর্থাৎ যেহেতু রেঞ্জ চেয়েছে, রেঞ্জটা আমি দেখাইলাম, ডোমেনের বিষয়টা আলোচনা করলাম। তারপর দেখেন 14 নম্বরে বলছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি এফ অফ এক্স এর মান কত। তো আমি যদি আসলে এই প্রবলেমটিতে এখানে একটি লিমিট লাগাই দিই যে এক্স টেন্ডস টু ইনফিনিটি, তো ফাংশনটা কি আছে 2x মাইনাস 3, এফ অফ এক্স এর জায়গায় ফাংশনের মানটা বসিয়ে দিলাম, আর এখানে হচ্ছে 4x প্লাস 5। তো এই ধরনের লিমিট যদি অসীমে থাকে, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য এটা আর একটা ক্যাটাগরির প্রবলেম, তাই না। তো আমরা কি করি, এক্স কমন নিয়ে নিই। তাহলে এক্স কমন নিলে এখানে কত হয়েছে 2 মাইনাস 3/x। আবার এখানে কি বোঝা যাচ্ছে যে এক্স কমন নিলে হয়ে যাচ্ছে 4 প্লাস 5/x হয়ে যাচ্ছে। তো এই এক্স চলে যাচ্ছে। এখন যদি আমরা লিমিট থ্রো করে দিই, দেখা যাচ্ছে এই পার্টটা কিন্তু জিরো হয়ে যাবে। আমরা জানি সামথিং ভাগ ইনফিনিটি মানে হচ্ছে জিরো, ঠিক আছে। তাহলে 3/ইনফিনিটি মানে জিরো হয়ে যাচ্ছে, এখানেও জিরো হয়ে যাচ্ছে। তাহলে 2 মাইনাস 0 মানে 2, 4 প্লাস 0 মানে হচ্ছে এখানে 4। তাহলে কাটাকাটি করলে হাফ চলে আসতেছে। তাহলে হাফ কোথায় আছে, ক নাম্বারে, ঠিক আছে। এটি হচ্ছে উত্তর। বা যারা ভালো বুঝেন দেখে এটার উত্তর বলে দেওয়া যায়। আসলে এক্স এর হাইয়েস্ট লিডিং পাওয়ার যত, তাদের সহগের যেটা ভাগ আর কি, সহগের যে রেশিওটা, ঠিক আছে, সহগের রেশিওটাই কিন্তু এটার উত্তর, ঠিক আছে। যেহেতু এখানে হাইয়েস্ট লিডিং পাওয়ার বলতে আমি 1ই ধরে নিচ্ছি, তাহলে এক্স এর সহগ 2, এক্স এর সহগ হচ্ছে 4, তা কাটাকাটি করে হাফ চলে আসে। তো এইভাবে না করেও কিন্তু দেখে উত্তর দাগানো যায়। 15 নম্বর প্রবলেমটি দেখা যাচ্ছে যে y সমান tan ইনভার্স 6x/1 মাইনাস 9x² হলে dy dx এর মান কোনটি। তো তার আগে আমি একটু বলে নিই, আমরা জানি 2 tan ইনভার্স x এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স 2x/1 মাইনাস x²। তো এখন এই যে y সমান কি দেয়া আছে, y সমান দেয়া আছে tan ইনভার্স। তো আমি 2 ইন্টু 3x লিখলাম, এর সঙ্গে কম্পেয়ার করো 1 মাইনাস তারপর লিখলাম 3x তার উপর স্কোয়ার। তো আমি এর সঙ্গে যদি কম্পেয়ার করি, তাহলে এটা কিন্তু হয়ে গেল 2 tan ইনভার্স x এর ফর্মুলা। তাহলে লিখতে পারি 2 tan ইনভার্স x বলতে কাকে বোঝাচ্ছি আমি, 3x কে, ঠিক আছে। তাহলে y এর মান কিন্তু আমি পেয়ে গেলাম। তো এটা ডেরিভেটিভ করতে হবে এখন, ddx অফ y, এটা ডেরিভেটিভ করলাম। তাহলে 2 বাইরে থাকলো, কারণ 2 এখানে কনস্ট্যান্ট জিনিস, বাইরে থাকবে, এটা কোনো ডেরিভেটিভ হবে না। tan ইনভার্স 3x মানে tan ইনভার্স সামথিং এর ডেরিভেটিভ করতে হবে। আমরা জানি tan ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x²। x বলতে তো এখানে 3x, তার মানে হবে 9x², তাই তো। আবার 3x এর ডেরিভেটিভ করতে হবে, 3x এর ডেরিভেটিভ গুলো হয়ে যাবে 3। ওকে, তাহলে 3 2 আর 6 উপরে 1 প্লাস 9x², তাহলে 6/1 প্লাস 9x²। এটা কার সঙ্গে মিলে যাচ্ছে, নিশ্চয়ই এই ঘ নাম্বারের সঙ্গে মিলে যাচ্ছে। তাহলে এটি হচ্ছে উত্তর।
নম্বর প্রবলেমটিতে বলা হয়েছে যে এত এর লঘুমান কত। এখানে যে ফাংশনটি দেয়া আছে এটা লঘুমান বাইর করতে বলছে। তো লঘুমান গুরুমান বাইর করার যে প্রসেস, সেই প্রসেসের জায়গা থেকেই এই ফাংশনটিকে প্রথমবার ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করে ওটা ইকুয়াল শূন্য ধরতে হবে। তো সেই কাজটি আমরা এখানে করেছি। ফাংশনটিকে ডেরিভেটিভ করেছি। এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করলে ডিডি এক্স অফ ওয়াই, 4 বাইরে থাকবে, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আবার এই যে মাইনাস এক্সটা উপরে আছে, এটা ডেরিভেটিভ করলে -1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস লিখে ফেললাম। তো এটা ইকুয়াল শূন্য ধরবো। তারপর আমি কি করলাম, এই পার্টটা ডান পাশে নিয়ে আসলাম, পজিটিভ হয়ে গেল। তারপর ইনভার্স করে দিলাম। এই ই টু দি পাওয়ার এক্স, এই টু দি পাওয়ার এক্স আর গুণন করলে ই টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। আর এই যে 4, 1/4 করে দিলাম। তা রুট করে দিলে ই টু দি পাওয়ার এক্স এর মান হাফ আসে। তো এখানে একটা মানই আসে, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে একটা মানই পাওয়া যাবে এবং সেই মানটাই হচ্ছে এখানকার এক্সপেকটেশন মানটা আর কি, যে মানটা চেয়েছে। তো এই ই টু দি পাওয়ার এক্স এর মানটা আমরা মেইন ফাংশন যেটা আছে ওয়াই, এখানে বসিয়ে দিব। তাহলে মেইন ফাংশনটা ওয়াই ইকুয়াল 4, ই টু দি পাওয়ার এক্স এর মান হাফ প্লাস এই যে ই টু দি পাওয়ার কি আছে এটা। তো এই যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই বিষয়টাকে আমরা লিখতে পারি 1/ই টু দি পাওয়ার এক্স। তাহলে আপনি যদি এখানে এই ই টু দি পাওয়ার এক্স এর পরিবর্তে আপনি যদি হাফ বসিয়ে দেন, তাহলে উল্টে গিয়ে কিন্তু 2 হয়ে যাবে। তো কাটাকাটি করে আমরা কিন্তু 4 পেয়ে গেলাম। তাহলে 4 কোন অপশনে আছে? 4 আছে গ নাম্বার অপশন। তাহলে এটাই হচ্ছে এটার উত্তর। 17 নম্বর প্রবলেমটিতে বলেছে যে এত বক্ররেখার এত বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তো স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ বিষয়টা চাওয়া হয়। তো এখানে চেয়েছে অভিলম্বের সমীকরণ। তো আমরা জানি যে অভিলম্বের সমীকরণ বাইর করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান প্লাস ডিডি এক্স অফ ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু 0। তো এটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। মানে স্পর্শকের ওই বিন্দুতে, হ্যাঁ, যদি একটা বক্ররেখা এরকম হয় আর এখানে একটা যদি বিন্দু থাকে, এটি হচ্ছে স্পর্শক, ঠিক আছে। আর এটার উপর যে লম্বটা ট্যানজেন্ট, ঠিক আছে। তো এই যে নর্মালটা, তো ট্যানজেন্টের উপরে যে নর্মালটা, এটা বাইর করতে বলছে এখানে। তার মানে অভিলম্বের সমীকরণটা বাইর করতে বলছে। তো আমাদের এই ডিডিএক্স অফ ওয়াই এই মানটা লাগবে, মানে এই বিন্দুতে ঢাল কত এটা লাগবে আমাদের, ঠিক আছে। এই জন্য আমরা এই ফাংশনটিকে ডেরিভেটিভ করে ফেলি। তাহলে ডিডিএক্স অফ ওয়াই, এক্স কিউবের ডেরিভেটিভ করলে 2x², 2x এর ডেরিভেটিভ করলে 2, 6 এর ডেরিভেটিভ করলে 0 লেখার দরকার নেই। তাহলে এই বিন্দুটা কত? 0,6। এই 0,6 বিন্দুটা ঢাল কি হবে দেখেন এখানে, যে এক্স এর মান 0, তো বসিয়ে দিলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, থাকতেছে 2। তাহলে আমরা ডিডিএক্স অফ ওয়াই দ্যাট ইজ ঢাল আমরা 2 পেয়ে গেলাম। তো এখন যেহেতু এই বিন্দুতেই আমরা অবিলম্বটি বাইর করবো, তাহলে এই বিন্দুতেই থ্রো করতে হবে। তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, তো এক্স ওয়ানের ভ্যালু তো 0, তো 0, তার মানে এক্স থাকতেছে। ডিডিএক্স অফ ওয়াই এর মান হচ্ছে 2, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান এর মান হচ্ছে এখানে 6। ক্যালকুলেশন করলে আসতেছে এক্স প্লাস 2y মাইনাস 12। তো এক্স প্লাস 2y মাইনাস 12, এটা হচ্ছে ঘ নাম্বার অপশনে। তো এটি হচ্ছে এটার উত্তর। 18 নম্বর প্রবলেমে আসি। তো 18 নম্বর প্রবলেমে ইন্টিগ্রেশনের ম্যাথে চলে গেছি আমরা। তো এখানে বলা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স বাই এক্স ইন্টু ডিএক্স এর মান কোনটি। ওকে, তো আমরা যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে এটা সলভ করতে হবে, তো এই লন এক্স এর পরিবর্তে আমরা জেড ধরতে পারি। তো এটা আবার সিম্পলি একটু ডেরিভেটিভ করে নিব। ডেরিভেটিভ করে নিলে কি হচ্ছে ডিজেড ডিএক্স, লন এক্স এর ডেরিভেটিভ করলে 1/x। তো এটাকে আমরা সাজিয়ে কিন্তু এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, পারি কিনা। তো এখন আমরা মেইন ফাংশনে চলে আসি। তো আমি এটাকে আই ধরে নিলাম। এই যে লন এক্স এর পরিবর্তে আমরা জেড ধরেছিলাম, আর এই যে 1/x ডিএক্স, এই যে 1/x ডিএক্স এর পরিবর্তে আমরা ডিজেড বসাই দেবো। তো এখন জেড এর এক্সপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে জেড এর করলে আসতেছে কত? জেড স্কোয়ার বাই 2, তার মানে এটাকে আমরা হাফ জেড স্কোয়ার লিখতে পারি। এখন জেড এর যে মানটা ছিল, জেড এর মানটা কি ছিল? লন এক্স, এখানে বসিয়ে দিব। তাহলে হাফ লন এক্স হোল স্কোয়ার প্লাস সি। তো আমরা পেয়ে যাচ্ছি এই অপশনটা কোথায় আছে? হাফ লন এক্স তারপরে স্কোয়ার প্লাস সি। তো এটা তো খ নাম্বারে দেখা যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে উত্তর। ওকে, এরপর আমরা চলে আসবো 19 নাম্বার প্রবলেমে। তো এটি হচ্ছে নির্দিষ্ট যোগজ, মানে আপার লিমিট লোয়ার লিমিট দেয়া আছে। আর এর আগে যে প্রবলেমটা করলাম এটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, মানে ওটার নিম্নসীমা ঊর্ধ্বসীমা দেয়া নাই। তো এটার নিম্নসীমা ঊর্ধ্বসীমা দেয়া আছে, অর্থাৎ আপার লিমিট লোয়ার লিমিট দেয়া আছে। তো প্রথমত আমরা কি করব, এই আচ্ছা আপার লিমিট লোয়ার লিমিট বাদে আমরা এটাকে সিম্পলি একটু ইন্টিগ্রেশন করে নিই।
তো আমরা জানি এখানে ইউভি এর যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ব্যবহৃত হয়েছে। তো আমরা জানি ইউ অপরিবর্তিত, এখানে ভি এর ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট অপরিবর্তিত ফাংশনটি ডেরিভেটিভ করতে হবে, আবার এই ইন্টিগ্রেশন এই পার্টটা এখানে লিখে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে ডিএক্স দিতে হবে। এই সূত্রটি ব্যবহার আমরা জানি। ওকে, তো এক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার বাই টু লন এক্স চলে আসলো, আবার লন এক্স এর ডেরিভেটিভ করলে 1/x আর এক্স ডিএক্স ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো ফাইনালি কিন্তু আমরা ক্যালকুলেশন করে এটা পাই এক্স স্কোয়ার বাই টু লন এক্স মাইনাস 1/4 এক্স স্কোয়ার, এটা কিন্তু চলে আসে। তো এখন আমাদের কাজ হবে যে এই নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা সেটা বসিয়ে দিব। তো প্রথমত আমরা ঊর্ধ্ব সীমা বসাবো। তো এক্স এর জায়গায় যদি ঊর্ধ্ব সীমা আমরা রুট ওভার ই বসাই, তাহলে এই রুট ওভার ই তার উপর স্কোয়ার মানে কি জাস্ট ই, আর নিচে 2 আছে। তারপর কি আছে এখানে লন এক্স এর জায়গায় কি বসাবো আমি, এই যে রুট ওভার ই বসিয়ে দিলাম, মাইনাস 1/4 এই এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো রুট ওভার ই, কিন্তু তার উপর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার রুট কাটা গেল। তাহলে প্রথমত আমি কি বসিয়ে দিলাম পুরো ফাংশনটাতে, আপার লিমিট সূত্রে মাইনাস, এরপর বসাবো আমি লোয়ার লিমিট, লোয়ার লিমিট বসিয়ে দিলাম লন 1। তো এখানে যদি আমি 1 বসাই তাহলে হাফ চলে আসে, আবার লন 1 এর মান 0, তো আমি ডিরেক্ট 0 লিখে দিলাম, মাইনাস এক্স এর জায়গায় আমি 1 বসাবো, তাহলে 1/4, তো 1/4 চলে আসলো। তো আমরা জানি যে এই বিষয়টা আমি বলি এখানে যে লন এইটাকে আমরা ই টু দি পাওয়ার হাফ লিখতে পারি। তাহলে নিয়ম অনুযায়ী হাফটা সামনে চলে আসবে আর এখানে লন ই হয়ে যাবে। তো লন ই এর মান কত, লন ই এর মান 1, তার মানে থাকতেছে হাফ। সেই যে ই/2 লন রুট ওভার ই এর মান কিন্তু হাফ লিখে দিলাম আমরা এখানে, মাইনাস 1/4 ই এই বিষয়টা, তাহলে মাইনাস প্লাস 1/4, কিন্তু দেখা যাচ্ছে এই যে 2 1/4 হয়ে যাচ্ছে, তাহলে এই পার্টটা আর এই পার্টটা কিন্তু থাকতেছে না, থাকতেছে ফাইনালি 1/4। এই 1/4 কিন্তু এখানে উত্তর। ঠিক আছে, হয়তো একটু সময় লাগবে, সব অঙ্কে তো সমান সময় লাগে না, এখানে একটু বেশি লাগলো, এটা বিষয় না। এখানে 20 নম্বর প্রবলেমটিতে চাওয়া হয়েছে এটি একটি বক্ররেখা y সমান এক্স স্কোয়ার, আর এই যে এই রেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল x ইজ ইকুয়াল টু 2, এই রেখাটা y অক্ষের সমান্তরাল x ইজ ইকুয়াল টু 5। তো এইটুকু এরিয়া এরা কি করছে, কভার করছে, এইটুকু এরিয়ার ক্ষেত্রফল এরা বাহির করতে বলছে আমাদেরকে। ঠিক আছে, তো ছায়াকৃত অংশের ক্ষেত্রফল আমরা বাহির করব। তাহলে আমরা দেখতে পারতেছি এখানে লোয়ার লিমিট মানে এখানে 2, আপার লিমিট কিন্তু এখানে 5, আর পুরো ফাংশনটা কত y ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি যে এর হিসাবটা আমরা জানি যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এখানে আছে, তাহলে প্রস্থ এখানে ডিএক্স, অনেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশ করে নেওয়া হয়, প্রস্থ ডিএক্স, আর এখানে ফাংশনটা হচ্ছে ওয়াই, এটা লেন্থ হিসাবে কাজ করতেছি। তাহলে এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার সীমাটা আমরা জুড়ে দিলাম 2 থেকে 5। ঠিক আছে, এই সীমাটা জুড়ে দিলাম 2 থেকে 5। তো এই কাজটা আমি এখানে করছি। তো দেন ওয়াই সমান কি আছে, ওয়াই সমান এক্স স্কোয়ার এখানে বসিয়ে দিলাম। এখন এটার সরাসরি আমরা ইন্টিগ্রেশন জানি, এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে 1/3 এক্স কিউব। দেন আমি কি করলাম, আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিয়ে কিন্তু 39 পেয়ে গেলাম। তো 39 কোথায় আছে, গ নাম্বারে, তো এটা কিন্তু চলে আসলো এটার উত্তর। দেন 21 নম্বরে একটি প্রবলেম আছে যে কে এর মান কত হলে এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তো আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের যে সংজ্ঞাটা সেটা কি জানি, সংজ্ঞাটা একটু বলি আমি। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো অ্যাকচুয়ালি ডেফিনেশনটা দিতে গেলে একটু সতর্ক থাকতে হবে। যদি কেউ বলে যে ম্যাট্রিক্সের মান 0, তাহলে কিন্তু ভুল হবে, কারণ ম্যাট্রিক্সের তো কোনো মান থাকে না, মান থাকে নির্ণায়কের। এই জন্য আমরা বলবো যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 সেই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটিকে আমরা নির্ণায়ক আকারে প্রকাশ করে ইকুয়াল 0 ধরবো। দেন আমরা কি করবো, সলভ করবো, আর গ্রহণ করবো 3k, আর সূত্রে মাইনাস 5 6 আর 30, ক্যালকুলেশন করে কে এর মান আমরা কিন্তু 10 পেয়ে গেলাম। তো যারা এই বিষয়টা সম্পর্কে একটু ক্লিয়ার, তারা কিন্তু এটা না করে কিন্তু উত্তর বলে দিতে পারবে যে আসলে জিরো করতে কত নিড, এখানে কত দরকার। এখানে আমরা জানি 5 6 30, তো এটা মাইনাস আকারে থাকতেছে, তাহলে এখানে 10 দিতে হবে, 3 10 30। তো সেখান থেকেও কিন্তু এটা সিদ্ধান্ত নেওয়া যায়, মানে এটা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড এটার উত্তর দেওয়া সম্ভব। ওকে, এরপর আমি 22 নম্বর একটি প্রবলেমে চলে যাচ্ছি। যে এই নির্ণায়কটার সঙ্গে কিন্তু একটি ট্রু গুণন আছে, ঠিক আছে, বা একটি স্কেলার গুণন অবস্থায় আছে। এই নির্ণায়কের সমান কোনটি? তো নির্ণায়কের ক্যারেক্টারিস্টিক্স থেকে আমরা কি জানি, নির্ণায়কের বৈশিষ্ট্য থেকে আমরা জানি
যে নির্ণয়কে যদি কোনো স্কেলার আমরা গুণন করি সেটা ডেফিনিট কোনো সারি অথবা ডেফিনিট কোনো কলামের সঙ্গে গুণন হবে, ঠিক আছে। কিন্তু ম্যাট্রিক্সে কি হয়, প্রতিটি উপাদানের সঙ্গে গুণন হয়ে যায়, কিন্তু নির্ণয়কে কি হয়, ডেফিনিট কোনো সারি অথবা ডেফিনিট কোনো কলামের সঙ্গে গুণন হবে। তো এই যে ক নাম্বারে কি করছে এরা, ক নাম্বারে কিন্তু এরা ঘটনা ঘটায় দিচ্ছে। দেখা যাচ্ছে যে এই কলামের সঙ্গে গুণন করছে, এই কলামের সঙ্গে গুণন করছে, তাহলে এটা অবভিয়াসলি উত্তর হবে না। এখানে আবার এরা কি করলো, এখানে আবার দেখা যাচ্ছে এই সারির সঙ্গে করছে, এই সারির সঙ্গে করছে, এই সারির সঙ্গে গুণন করছে, মানে তিনটা সারির সঙ্গে এরা গুণন করে দিচ্ছে, তাহলে ডেফিনেটলি এটাও হবে না। আবার এখানে তো এটা হবেই না, এটা প্লাস করে দিচ্ছে, এটা কোনো মানে লজিকের মধ্যেই পড়ে না। তো আমরা তাহলে ঘ নাম্বারে আসি, এবং সম্ভবত এটাই উত্তর। এরা দেখা গেছে যে এই কলামটা করেনি, এরা এরা কি করছে, সেকেন্ড কলামে গুণন করে দিয়েছে। তাহলে 5 2 আর 10, 6 2 আর 12, 7 2 আর 14 এখানে, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি কিন্তু এই স্কোয়ারটিকে বা এই টুটিকে এরা কি করলো, এই কলামের সঙ্গে মাল্টিপ্লাই করে দিল। তাহলে এখান থেকে আমরা দেখেই বুঝতে পারতেছি যে এটা উত্তর। 23 নম্বর প্রবলেমটিতে আসি। 23 নম্বর প্রবলেমে এরা বললো যে এটি একটি নির্ণায়ক ইকুয়াল 0 হলে এক্স এর মান কোনটি, মানে এখানে এই অজানা রাশিটির মান আমাকে খুঁজে বাইর করতে হবে যে এর মান কোনটি। তাহলে এটা যদি বিস্তার করে সমাধান করা যায় তবুও কিন্তু এটার উত্তর বাইর হয়ে যাবে। তো আমি এখানে বলি একটু, আমরা এখানে এই এক্স এর জায়গায় এমন একটি মান বসাবো যে তার জন্য 0 হবে। তো বিষয়টা একটু খেয়াল করি আমরা নির্ণায়কের যে বৈশিষ্ট্য সেখান থেকে জানি, যদি কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম একই উপাদান বিশিষ্ট হয় তাহলে কি হয়ে যাবে, ওই নির্ণায়কটির মান 0 হয়ে যাবে। তো আমি এখানে দেখাচ্ছি, এখানে কত হচ্ছে 2 3 5, এখানে হচ্ছে -4। এই এই এক্স এর জায়গায় যদি আমি -6 বসিয়ে দিই, -6 বসালাম, আর এখানে হচ্ছে -10, এখানে কি আছে 6 -5, এখানে 9, ঠিক আছে। তো এইভাবে একটু বসা মানে মনে মনে চিন্তা করতে হবে, বসানোর যে প্রক্রিয়াটা ওটা দেখতে হবে। তো এখন আমি কি করলাম, এই কলাম থেকে -2 কমন নিলাম, এই কলাম থেকে কি করলাম -2 কমন নিলাম। তাহলে এখানে থাকলো, যেহেতু নির্ণায়কের বৈশিষ্ট্য হচ্ছে স্পেসিফিক কোনো সারি অথবা কলামের সঙ্গে আমরা কোনো স্কেলার গুণনও করতে পারি এবং সেখান থেকে কমনও নিতে পারি। তাহলে আমি সেকেন্ড কলামে ওই কাজটা থ্রো করলাম। তাহলে -2 কমন না, এখানে হয়ে গেল 2, -2 কমন না, এখানে হয়ে গেল 3, আর এখানে হয়ে গেল 5, 6 -5 9। তা বোঝাই যাচ্ছে এই কলাম দুইটি হচ্ছে একই, ঠিক আছে। তাহলে -6 বসানোর কারণে কিন্তু নির্ণায়কের দুটি কলাম সমান হয়ে গেল। তো এই বিষয়টা একটু কিন্তু এই মানগুলো বসিয়ে একটু দেখতে হবে আর কি, আর ডিরেক্ট বিস্তার করতে গেলে একটু সময় লাগবে। তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা -6। এখানে সর্বশেষ দুটি প্রশ্নের উত্তর একটা তত্ত্বের উপর ভিত্তি করে দিতে হবে। সেই তত্ত্বটি কি হচ্ছে, এ একটা ভেক্টর দেয়া আছে, বি একটা ভেক্টর দেয়া আছে। তো 24 নম্বর প্রশ্ন ওনারা বললো যে এই তত্ত্বের উপর বেস করে 24-25 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। তো 24 নম্বর প্রশ্নটা করলো এ ও বি এর লব্ধি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কোনটি। তো আমরা ডিরেক্ট ফর্মুলা ইউজ করব। আমরা জানি যে সমান্তরাল একক ভেক্টর নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ওই ভেক্টর দুইটার যোগফল এবং যোগফলের মান দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমরা ভেক্টর দুইটা যোগ করে ফেলি। 2i 4i যোগ করলে 6i, -3j আর +j যোগ করলে -2j, আর এখানে কি আছে 4k -3k যোগ করলে কত আসতেছে, আর যোগ বিয়োগ করলে এখানে k চলে আসতেছে। ওকে, এখন এটার মান দ্বারা কি করব, আমরা ভাগ করব। তাহলে মানের নির্ণয় করার আমরা যে ম্যাগনিটিউড এটা বাইর করার ফর্মুলা আমরা জানি যে এখানকার যে 6 আছে এই অবস্থান ভেক্টরের সঙ্গে যেটা থাকে সেটার বর্গ করে দিতে হয়, বর্গ করে যোগ করে রুট করে দিতে হয়। তো আমরা এখানে পাবো 36 -2 এর উপর স্কোয়ার, তাহলে 4 পেয়ে যাব, আর 1 এর উপর স্কোয়ার করলে আমরা 1ই পেয়ে যাব। তাহলে যোগ করে মোটামুটি আমরা 41 পেয়ে গেলাম। তাহলে এই অপশনটা কোথায় আছে, তো এই অপশনটা দেখা যাচ্ছে যে ক নাম্বারে, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে উত্তর। দেন আমরা চলে আসি 25 নম্বর এবং সর্বশেষ প্রশ্নের সমাধানে আমরা চলে আসি। এখানে বলছে যে বি বরাবর এর উপাংশ কোনটি। তো আমরা ভেক্টর অধ্যায়ে আমরা একটা অভিক্ষেপ পড়ি, একটা উপাংশ পড়ি। তো এটা অভিক্ষেপ না, এটা উপাংশ চেয়েছে। অভিক্ষেপ এবং উপাংশের মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে, ঠিক আছে। অভিক্ষেপে কিন্তু এই একক ভেক্টরটা থাকে না, উপাংশে কিন্তু এই একক ভেক্টরটা থাকবে এখানে। তো আমি এখানে একটু ট্রিক্স বলে দিই। বি ভেক্টর বরাবর এর উপাংশ, তো যে ভেক্টর বরাবর বলবে সেই ভেক্টরটা নিচে থাকবে কিন্তু, ঠিক আছে। যে ভেক্টর যদি এ ভেক্টর বরাবর বলতো তাহলে এ ভেক্টরটা এখানে নিচে থাকতো। তো আমরা এই ফর্মুলাটা জানি,
ভেক্টর দুটো ডট করতে হবে এবং যার বরাবর বলবে তার মান দ্বারা ভাগ করতে হবে এবং উপাংশের ক্ষেত্রে সেই একক ভেক্টরটা এখানে আসবে। তো একক ভেক্টর বাহির করার আমরা কিন্তু প্রসেসটা জানি যে একক ভেক্টর বাহির করতে গেলে ওই ভেক্টরটা এবং ওই ভেক্টরটার মান দ্বারা কি করতে হয়, ভাগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে ভেক্টর দুটো ডট করব আমরা। তো ডট করলে আমরা কি পাই, তো ডট কিভাবে করতে হয় আমরা জানি। তো ডট করব, এই আই এর সঙ্গে এই আই ডট করতে হবে, তাহলে 4×8, তাহলে 4×8 হয়ে গেল। -3 আর এখানে 1 করলে -3 আর 4 আর -12 হয়ে যাচ্ছে। তাহলে আমি সেই ফলাফলটা এখানে লিখে ফেলছি, 8 -3 -12। আর নিচে কি করতে হবে, বি ভেক্টরের যে বিষয়টা আছে ওটা মান বাইর করলাম 26। এবং এই যে বি ভেক্টরটা আছে, বি ভেক্টরটা কিন্তু একক ভেক্টর আমরা বাইর করব। আমি বললাম যে ওই ভেক্টরটা এবং ওই ভেক্টরটার মান দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করলে -7 আর এই √26 গুণন করলে শুধু 26 চলে আসতেছে, আর এটা তো থাকবেই। তাহলে এটা আমরা খুঁজে কোথায় পাবো, এই ক নাম্বারে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে এটার উত্তর। তো এই গেল 25টি প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সমাধান। তো অনেকে ভাবতে পারো যে আসলে আমি তো প্রায় 1 ঘন্টার মতো ধরে বোঝাচ্ছি, কিন্তু আমাদেরকে তো সময় দেবে 25 মিনিট। তো 25 মিনিটতে আমরা এইভাবে কিভাবে, আসলে আমি এখানে বোঝানোর জন্য তো একটু সময় লাগবে, তাই না? তো যারা পরীক্ষা তোমরা দিবা, এখন পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে এই বিষয়গুলো মাথার ভিতরে ক্যাপচার করে তোমরা দ্রুত সলিউশন করে দিবা। ঠিক আছে।